এসএলএস টেকনোলজিটা হচ্ছে এসএল এর মতো, কিন্তু এসএলএস এ হচ্ছে আমরা প্লাস্টিকের লিকুইড রেজিন ব্যবহার করি, আর এসএলএস এ হচ্ছে আমরা মেটালের পাউডার ব্যবহার করি। বুঝা গেল? হুবহু সেম। আপনার একটা পাউডার বেড থাকে, নিচে হচ্ছে লাইট থাকে, সরি উপরে লাইট থাকে, নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে আপনার, সেটা হচ্ছে লেজারের মতো। লেজারটা যখন পাউডারের উপর পড়ে তখন পাউডারটা গলে ফিউজড হয়ে যায়। এভাবে লেয়ার বাই লেয়ার ফিউজড হয়। প্রথমে একটা লেয়ার ফিউজড হয়ে গেল, তারপর আরেকটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার, এভাবে করে যখন প্রোডাক্টটা আস্তে আস্তে পাউডার বেডের মধ্যে আস্তে আস্তে এক লেয়ার করে নামে, আর পরের লেয়ারটা আবার ফিউজ হয়ে যায়। এভাবে করে এক লেয়ার করে নামে, আবার পরের লেয়ারটা ফিউজ হয়ে যায়। এভাবে করে যখন আপনার পুরো প্রিন্টটা শেষ হয়ে যাবে, দেখবেন যে পাউডার বেডের মধ্যে একদম সাবমার্জ অবস্থাতে আপনার একটা মেটালের প্রোডাক্ট, ধরেন গিয়ার বা এই ধরনের, তখন পাউডারটাকে সরায় নিতে হয়। সরায় নিয়ে তারপর আপনার ওই যেই প্রোডাক্টটা আপনার হলো, এটা কি মেটালের একটা গিয়ার অথবা যে কোনো শেপ আপনি এখানে ডিজাইন করতে পারেন। আচ্ছা, অনেক মেশিন আছে যেগুলো ম্যানুয়ালি আপনাকে পুশ করে করে ঢোকাতে হবে। এই মেশিন হচ্ছে অটোমেটিক, তো এরকম আমি এখানে 4টা ফিলামেন্ট রাখতে পারবো। তো ধরেন আমার এখানে সাদা ফিলামেন্ট এবং সবুজ কালারের 2টা ফিলামেন্ট এখানে সেট করা আছে। এখন হচ্ছে সে সাদা ফিলামেন্টের জন্য রিকোয়ার্ড যে টেম্পারেচার, সেই টেম্পারেচার সে নগদে হিট হচ্ছে, অর্থাৎ 250 ডিগ্রি সেলসিয়াস বা 210 ডিগ্রি সেলসিয়াস, যেটা তার রিকোয়ার্ড টেম্পারেচার, সেই টেম্পারেচারে সে যাচ্ছে। আমি এখন দেখতে পাচ্ছি এটা প্রায় 210 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে। স্যার এই টেম্পারেচারটা কি আমরা নিজেরা কন্ট্রোল করি? এই টেম্পারেচারটা ম্যাটেরিয়াল স্পেসিফিক। ধরেন আপনি যদি পিএলএ ব্যবহার করেন, আপনাকে হচ্ছে 210 ডিগ্রি আপনাকে সেট করে দিতে হবে এখানে। আর যদি আপনি অন্য কোনো ফিলামেন্ট ইউজ করেন, যে ফিলামেন্টের টেম্পারেচার হচ্ছে 250, তাহলে আপনাকে 250 সেট করতে হবে নজল টেম্পারেচার। এটা আপনাকে সেট করে দিতে হবে। হ্যাঁ, আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন না, এখন যেটা যে করতেছে সে হচ্ছে, ধরেন আপনি যখন এই নজলটাকে পুশ করতেছেন, নজল সার্ভো মোটর দিয়ে ফিলামেন্টটাকে নজলের মধ্যে পুশ করতেছে, এবং পুশ করে সে হচ্ছে অটোমেটিক্যালি তার মধ্যে আগে থেকে যে ফিলামেন্ট গুলো জমা ছিল, ধরেন আমি এর আগে সবুজ ফিলামেন্ট লাগিয়েছিলাম, তার আগে ধরেন নীল ফিলামেন্ট লাগিয়েছিলাম, সেটা তো এখনো নজলের মধ্যে রয়ে গেছে। তাহলে এখন যদি নতুন ফিলামেন্ট লাগাই, তাহলে তো সে আগেরটাকে বের করে দিতে হবে, এজন্য সে বের করে দিছে এগুলো। ঠিক আছে, এখন সে ক্লিন একটা প্রিন্ট করবে। সব কাজ শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমি এটাকে, যদি আমি প্রোডাক্ট সিলেক্ট করে, এখন হচ্ছে প্রিন্টটা শুরু হবে। আমরা এটা প্রিন্ট হতে কিছু সময় লাগবে, আমরা এটা ততক্ষণ আমি আমার অন্য আলোচনাগুলো করতে থাকি। আরে কষ্ট করে 90 মিনিট লেগে যাবে। 3D প্রিন্টিং প্রসেসটা হচ্ছে অনেকটা এরকম। অর্থাৎ আমি এই সাইটটাকে যদি আমি সলিডওয়ার্কসে ডিজাইন করি, তাহলে সে এরপরে যখন আমি 3D প্রিন্টারে এটাকে অপারেশনে দেবো, তখন সে হচ্ছে এটাকে লেয়ার বাই লেয়ার এভাবে করে প্রিন্ট করতে থাকে। ঠিক আছে, তো এই প্রিন্টারটার নাম হচ্ছে এফডিএম প্রিন্টার। আমি আগে বলেছি এফডিএম মানে হচ্ছে ফিউজ ডিপোজিশন মডেলিং। কিন্তু এই প্রিন্টারটা ছাড়াও আরো অনেক ধরনের প্রিন্টার আছে। আরেকটা টেকনোলজি হচ্ছে এসএলএ। এসএলএ মানে হচ্ছে স্টেরিও লিথোগ্রাফি। স্টেরিও লিথোগ্রাফি জিনিসটা কিরকম? এটা যেরকম আপনার প্লাস্টিক ফিলামেন্ট ব্যবহার করে, এসএলএ টেকনোলজিটা হচ্ছে আপনার এরকম লিকুইড রেজিন ব্যবহার করে। এটা হচ্ছে আপনার রেজিন বেড, এখানে হচ্ছে আপনার লিকুইড রেজিন আমরা এখানে রেখেছি, এবং দেখতে পাচ্ছেন যে রেজিন বেডের নিচে একটা লাইট আছে। এই লাইটটা যখন রেজিন বেডের উপরে পড়ে, তখন হচ্ছে ওই রেজিনটা হার্ড হয়ে যায়। এভাবে লেয়ার বাই লেয়ার হার্ড হয়। আর এই 0.1 যদি যেগুলো যে লেয়ার হাইট, সেটা আমি ইন্ট্রিকেট হাইট গুলো নিয়ে আসতে পারে, ইন্ট্রিকেট লাইন গুলো, জুয়েলারির মধ্যে মধ্যে যে গোল্ডের যে ইগুলো আপনার ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো খুবই ইন্ট্রিকেট শেপ হয়। এটা আসলে এফডিএম ফিলামেন্ট দিয়ে এইভাবে করে ডিজাইন করা সম্ভব না। আমি একটু পরে আলোচনা করবো যে 3D প্রিন্টিং এর একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে জুয়েলারি ডিজাইন। এটা হলো এসএলএ। আর একটা টেকনোলজি হচ্ছে এসএলএ। এসএলএস আর এসএলএ অনেকটা সিমিলার। এসএলএ তে হচ্ছে আপনার লিকুইড রেজিন ব্যবহার হয়, আর এসএলএস প্রযুক্তিতে হচ্ছে আপনার পাউডার ব্যবহার করা হয়। পাউডার মানে কি? ধরেন আপনি এই যে এতক্ষণ ধরে যে আমরা ম্যাটেরিয়াল গুলোর কথা বললাম, এগুলো কিন্তু সব প্লাস্টিক। এখন আপনি ধরেন, অনেকে মনে হতে পারে আমরা কি তাহলে মেটাল তৈরি করতে পারি না 3D প্রিন্টিং করে? অবশ্যই পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই দুটো টেকনোলজি দিয়ে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে এসএলএ টেকনোলজি। কারণ কি? কারণ মেটাল হচ্ছে মানে 250 ডিগ্রিতে তো গলিয়ে গলিয়ে ব্যবহার করা যায়। মেটালের জন্য
মেটাল ব্যবহার করতে হচ্ছে পাউডার ফর্ম। আর কি বলবো, ম্যাট্রিক্স টাইপের শেপ, এটা একটা ম্যাট্রিক্স টাইপের শেপ। এই ধরনের শেপ গুলো, পিছনে যে ডিজাইনটা দেখতেছেন, এগুলো কিন্তু আসলে 3D প্রিন্টিং ছাড়া সম্ভব না এই ধরনের ডিজাইন তৈরি করা। এবং হ্যাঁ, খুবই কমপ্লেক্স জিওমেট্রি, এবং এই ধরনের শেপে একটা সুবিধা হচ্ছে এগুলো লাইট ওয়েট। ধরেন আপনি প্লেনের কোন একটা পার্টস তৈরি করতে যাচ্ছে, অথবা মোটর, যেগুলো রেসিং কার প্লেন, এগুলো কি খুবই লাইট ওয়েট হতে হয়। তো আপনার যেই ট্রেডিশনাল যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, সেখানে আপনি যে পার্টস গুলো তৈরি করতে পারেন, সেগুলো কি করতে হবে, আপনাকে সিএনসি করে কাটিং করতে হবে, অথবা আপনাকে কাস্টিং করতে হবে। কাস্টিং করলে আপনাকে চিন্তা করতে হবে, আমি প্রোডাক্টটা মোল্ড যখন আমি খুলবো, মোল্ড যেন খোলা যায়, মোল্ড যদি খোলা না যায় তাহলে তো আপনার ওটা ওই কাস্টিং ওটা প্রোডাক্ট হবে না। এই ধরনের এটা কোনো কাস্টিং এর মাধ্যমে সম্ভব না, ইনজেকশন মোল্ডিং এর মাধ্যমে সম্ভব না। কারণ কি, মোল্ড খোলা যায় না, এটার ভিতরে কোষ দিয়ে ধরা থাকে, এত কোষ বের করবে কি হবে। তো এই প্রোডাক্ট গুলো আপনাকে অবশ্যই 3D প্রিন্ট করে তৈরি করতে হবে, এবং এগুলো যেহেতু লাইট ওয়েট, ভিতরে কোনো ই নাই, ভিতরে না এগুলো এই ধরনের পার্ট আপনি অ্যারোস্পেস বা আপনি যেগুলো রেসিং কার, এই ধরনের অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারেন। এই কারণে অ্যারোস্পেস অ্যাপ্লিকেশনে বর্তমানে 3D প্রিন্টিং বা মেটাল 3D প্রিন্টিং বিশেষ করে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। কারণ অ্যারোস্পেসের একটা ম্যাটেরিয়াল হচ্ছে টাইটেনিয়াম, এবং টাইটেনিয়াম হচ্ছে মেটাল 3D প্রিন্টিং এর জন্য খুবই আদর্শ একটা ম্যাটেরিয়াল। টাইটেনিয়ামের পাউডার পাওয়া যায়, পাউডার ফর্মে পাওয়া যায়, এবং আপনি যদি যে কোনো পার্টস ডিজাইন করেন, সেটাকে আপনি ইচ্ছা মতন শেপে ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ শেপে, যেন সেটা লাইট ওয়েট হয়, এবং সেটাকে আপনি 3D প্রিন্ট করে তৈরি করতে পারবেন। এবং আপনাদের এটা সরাসরি মানে অ্যারোস্পেসে ব্যবহার হচ্ছে, সেটা কোনো ফার্দার কোনো প্রসেসিং লাগে না, বা ফার্দার কোনো মেশিনিং লাগে না। এটা হচ্ছে আপনার ডিপোজিশন মডেলিং বা এসএলএস, এগুলো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জুয়েলারি। তো এই ধরনের একটা জুয়েলারি, বা এই জুয়েলারিতে অনেক ধরনের ডিজাইন, নতুন নতুন ডিজাইন বের করতে হয়। আপনারা জানেন যে এটা এখানে আপনাকে ডিজাইনার খুবই আপডেটেড থাকতে হবে। তো ধরেন এই ধরনের কোনো একটা ইন্টিগ্রেট শেপ আপনি যদি অন্য কোনো প্রসেসে তৈরি করতে চান, আপনি পারবেন না। কিন্তু যদি 3D প্রিন্টিং করেন, 3D প্রিন্টিং করে আপনি ধরেন এটাকে প্লাস্টিক রেজিন দিয়ে আপনি তৈরি করলেন, এরপরে এটাকে কি করতে হয়, এটাকে লস্ট ওয়ার্কস কাস্টিং বলে। কাস্টিং করে আপনি এটাকে প্যাটার্ন হিসেবে ব্যবহার করে আপনি এটাকে লস্ট ওয়ার্কস কাস্টিং করতে পারেন। কাস্টিং করলে দেখা যাবে যে আপনি যেই মেটালের বা গোল্ডের যেই অরিজিনাল যেই শেপটা, সেটা আপনি এই হুবহু সেম শেপে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার এসএলএম 3D প্রিন্টিং এর জুয়েলারিতে একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, এসএলএম 3D প্রিন্টিং এর আরেকটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে ডেন্টিস্ট্রি বা ডেন্টাল সেক্টরে। আপনারা ডেন্টাল অ্যালাইনারের নাম শুনেছেন, অনেকের দাঁতগুলো নিচু থাকে, ছোট বড় থাকে। তখন যেটা হয় যে আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে অ্যালাইনার করতে দিবে। অ্যালাইনার দুই ধরনের হয়, একটা হচ্ছে মেটাল অ্যালাইনার, যেটা হচ্ছে আপনার মানে দাঁতের সামনে দেখবেন যে একটা শিকলের মতন লাগানো থাকে। আরেক ধরনের অ্যালাইনার বলি ক্লিয়ার অ্যালাইনার। ক্লিয়ার অ্যালাইনার হচ্ছে আপনারা ধরেন এখানে ছবি আছে, ধরেন এই যে এই শেপটা দেখতে পাচ্ছেন, আপনার দাঁতে হুবহু দাঁতের শেপে, কিন্তু এটা নেগেটিভ। মনে করেন একটা দাঁতের শেপ, বোঝা যাচ্ছে? আপনার দাঁতের যে মাড়ির যে শেপটা, এটার একটা নেগেটিভ আপনার দাঁতের মধ্যে পড়া দিবে, এবং সেটার একটা নির্দিষ্ট শেপ থাকে। তো ক্লিয়ার অ্যালাইনারের সুবিধা হচ্ছে এটা দেখতে সুন্দর, আপনাকে দেখে কেউ বলতে পারবে না যেটা আপনি করছেন, এবং এবং এটা কস্টলি অবশ্যই। এবং এই ক্লিয়ার অ্যালাইনার গুলো হচ্ছে আপনার জন্য কাস্টমাইজ করে তৈরি করতে হয়, কারণ এটার জন্য দাঁতের সেই ব্যাপারটা। তো আপনি আপনার দাঁতটাকে যেভাবে সুন্দর করতে চাচ্ছেন, সে ধাপে ধাপে আপনাকে ট্রিটমেন্টটা ওইভাবে হবে। প্রথমে এক ধরনের অ্যালাইনার দিবে, ধরেন প্রথমে সেটা 6 মাস করবেন, 6 মাস পরে আবার আরেকটা অ্যালাইনার চেঞ্জ করতে হবে, তারপর আরেকটা, এভাবে 1.5 বছর 2 বছর ধরে আপনাকে এই ট্রিটমেন্টটা নিতে হবে। এই ক্লিয়ার অ্যালাইনার গুলো খুবই কস্টলি, এবং এটা যেহেতু কাস্টমাইজ, অর্থাৎ আপনার দাঁতের জন্য শুধুমাত্র, এটাকে হচ্ছে 3D প্রিন্ট করে তৈরি করতে হয়। না কোনো তাই, এটা প্লাস্টিকের জিনিস, আপনি সাইড ইফেক্ট পাবেন, আপনি জাস্ট করে থাকতে হবে এই। এবং আপনার যে ম্যাটেরিয়ালটা, সেটা হচ্ছে এফডিএ অ্যাপ্রুভ, মানে এটা যে আপনার সাইড ইফেক্ট নাই, সেটা এফডিএ বলে দিচ্ছে যে এটা গবেষণা করে বের করা হয়েছে, বিভিন্ন রিসার্চ করা হয়েছে যে এই ম্যাটেরিয়ালটা। আপনি যে কোনো ম্যাটেরিয়ালে পারবেন না, আমার কাছে ধরেন ইচ্ছা মতো একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, সেটা হবে না, আপনাকে ওই এফডিএ অ্যাপ্রুভ ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। তাহলে এজন্যই তো এটা কস্টলি। তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এখন এর সাথে সাথে আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে আপনার 3D স্ক্যানিং, যেটা আমার আজকের পরের টপিকটা ছিল। সেটা তো ধরেন আপনার যে দাঁতের শেপটা, আপনি এটাকে তো আপনাকে 3D প্রিন্ট করতে হলে আগে কি করতে হবে, সলিডওয়ার্কসে 3D
ডিজাইন করতে হবে। তো 3D ডিজাইন করবেন কিভাবে আপনার পার্টিকুলার দাঁতের শেপ? এটা তো আর সম্ভব না। আপনার দাঁতের শেপটা আমি দেখে দেখে কিভাবে 3D ডিজাইন করব। এজন্য আপনাকে 3D স্ক্যানিংটা ব্যবহার করতে হয়। আপনারা দেখবেন যে যদি ভালো কোনো ডেন্টিস্টের কাছে যান তার কাছে ওরাও 3D স্ক্যানার সে হচ্ছে আপনার